मोदी मोदी माननीय प्रधानमंत्री मोदी जी का जोरदार स्वागत। ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদি। প্রায় ৩০০ আসন পেল এনডিএ জোট। চমক দেখিয়ে সেঞ্চুরির পথে কংগ্রেস। পশ্চিমবঙ্গে তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতা। আজকে পড়া বাংলাদেশিদের আর নেবে না মালয়েশিয়া। কর্মী সংখ্যা নিয়ে মিথ্যাচার। সরকারের দাবি ১৭,০০০, ৫ থেকে ৬ বলছে বাইরা। ৫ লাখ টাকা করে নেওয়ার অভিযোগও অস্বীকার। কোনো চা শ্রমিক যেন ভাসমান না থাকে সেজন্য কাজ করে যাচ্ছে সরকার। চা দিবসে প্রধানমন্ত্রী বললেন, বাগানে সোলার প্যানেল করলে সাশ্রয় হবে বিদ্যুৎ। আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান, মিটিংয়ে বসে না থেকে ওনাকে নিয়ে কাজ করেন। দুর্নীতি নিয়ে প্রতিমন্ত্রী রোশানলের ডাক বিভাগ। জবাব না দিতে পারায় মিটিং থেকে বের করে দেন 2 কর্মকর্তাকে। গাড়ি জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা। এবং আবারও বাড়ছে সিলেট অঞ্চলের নদ নদীর পানি। নতুন নতুন এলাকা প্লাবিত। দুর্ভোগে মানুষ। রাতারাতি বেড়ি বাঁধ করার আলাদিনের চেরাগ নেই বললেন প্রতিমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। ভারতের লোকসভা নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় 272-এর বেশি আসন পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। নিজের দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও টানা তৃতীয়বার ক্ষমতায় বসছেন নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বিজেপির ওপর আস্থা রাখায় জনগণকে ধন্যবাদ জানান। তবে এবারের নির্বাচনে মোদির নৈতিক পরাজয় হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি। চলছে জয়ের উল্লাস। তবে প্রত্যাশিত ফল না আসায় রয়েছে কিছুটা আক্ষেপও। এর মধ্যেই দিল্লিতে বিজেপি কার্যালয়ে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদি। এনডিএ জোটের জয়ের দাবি করে বলেন, টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে ভারতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বিজেপি। आपका ये प्यार, इस आशीर्वाद के लिए मैं सभी देशवासियों का ऋणी हूं। आज बड़ा मंगल है और इस पावन दिन एनडीए की लगातार तीसरी बार सरकार बननी तय है। এদিকে জনগণের রায় মেনে নিয়েছে বিরোধী দল কংগ্রেস। তবে দলটির দাবি, এই নির্বাচনের মাধ্যমে নৈতিক পরাজয় হয়েছে মোদির। ये मैंडेट मोदी जी के खिलाफ गया है। ये उनकी राजनीतिक और नैतिक हार है। ये चुनाव हम बीजेपी, हिंदुस्तान के इंस्टीट्यूशंस, सीबीआई, ईडी, इन सब के खिलाफ हम लड़े थे, क्योंकि इन सब संस्थाओं को, इन सब इंस्टीट्यूशंस को नरेंद्र मोदी जी ने कैप्चर करा, धमकाया, डराया। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল। গত নির্বাচনে রাজ্যটিতে 18টি আসনে জয় পেলেও এবার মমতার দলের কাছে পাত্তায় পায়নি গেরুয়া শিবির। আরও একবার মমতার হাতেই থাকছে পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ। কলকাতায় নিজ বাসভবনের সংবাদ সম্মেলনের শুরুতেই মোদির কঠোর সমালোচনা করেন তিনি। এ সময় বিজেপির বিরুদ্ধে বিভিন্ন আসনে ফলাফল আটকে রাখার অভিযোগ করেন মমতা। বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না। मैं जरूर कहेंगे ये जॉय, ये विक्ट्री इंडिया का है, ये विक्ट्री हमारा देश का है। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা ও বুথ ফেরত জরিপ নিয়েও সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বলেন, বিরোধীদের মনোবল ভাঙতেই বিজেপির দফতর থেকে তৈরি করা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আপনাদের ফালতু সার্ভে দেখে, বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে, আপনাদের ফেক সার্ভে দেখে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে বুথ ফেরত জরিপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চমক দেখিয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। 10 বছর পর প্রায় 100 আসনে জয় তুলে নিয়েছে তার দল। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রায়
300 এবং রাহুলের ইন্ডিয়া জোট 200-র বেশি আসনে জয় পেয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় একের পর এক আসনের ফল। রাজ্যে রাজ্যে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজয়ী প্রার্থীর সমর্থকরা। ভারত জুড়েই এই চিত্র। মঙ্গলবার স্থানীয় সময় সকাল থেকেই শুরু হয় ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। 7 দফার ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এতে বলা হয় 350-র বেশি আসন পাবে এনডিএ জোট, আর ইন্ডিয়া জোটের ভরাডুবি হবে। তবে ভোট গণনার কয়েক ঘন্টার মধ্যেই চিত্র ভিন্ন হতে শুরু করে। এবারের লোকসভা নির্বাচনে 400 আসনের জয়ের যে স্বপ্ন দেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা থেকে অনেকটা দূরেই রয়ে গেল তার দল। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিস্ময়কর ফলাফলে ভূমিধস বিজয়ের স্বপ্ন পূরণ হলো না মোদীর। যদিও নিজের আসন বারাণসীতে বিশাল জয় পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায়ের চেয়ে 1.5 লাখের বেশি ভোট পেয়েছেন তিনি। কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে মোদী জিতেছিলেন 6.5 লাখের বেশি ভোটের ব্যবধানে। প্রত্যাশিত জয় পেয়েছেন মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। কংগ্রেস প্রার্থী সোনাল প্যাটেলের চেয়ে প্রায় 7.5 লাখ বেশি ভোট পেয়েছেন অমিত শাহ। পাপ্পু শেহজাদে, এমন অনেক বিশেষণে বারবার বিজেপি নেতাদের তীরে বিদ্ধ হয়েছেন রাহুল গান্ধী। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাহুলকে বারবার এভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। তবে বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের জবাব ভোটেই দিয়েছেন কংগ্রেস নেতা। কেরালার ওয়েনাড আসন থেকে জয় পেয়েছেন রাহুল। এই আসনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার প্রার্থী অ্যানি রাজার চেয়ে 3,64,422 ভোট বেশি পেয়েছেন। উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকেও জয়লাভ করেছেন কংগ্রেস নেতা। বুথ ফেরত জরিপগুলো ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করতে যাচ্ছে বলে জানালেও রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মমতার দল। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে প্রায় 30টি তৃণমূলের ঝুড়িতে। ডায়মন্ড হারবার আসনে জিতেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 12টি আসনে জয়ী হয়েছে বিজেপি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, আজকে পড়া বাংলাদেশি কর্মীদের প্রবেশের সময়সীমা বাড়াবে না মালয়েশিয়া। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন 31 মের মধ্যে যেতে পারেনি প্রায় 17,000 কর্মী। তবে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরার দাবি এ সংখ্যা 5 থেকে 6,000-এর বেশি না। ভুক্তভোগীরা 5 থেকে 7 লাখ টাকা দেওয়ার কথা বললেও 2 লাখের বেশি নেওয়া হয়নি দাবি বাইরার। তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানান সংগঠনটির নেতারা। সরকার নির্ধারিত খরচের 5 থেকে 7 গুণ টাকা রিক্রুটিং এজেন্সিকে দিয়ে এবং ভিসা পেয়েও বিমান টিকিটের সংকট দেখিয়ে মালয়েশিয়ায় যেতে না পারায় ভুক্তভোগী কর্মীদের অভিযোগগুলো কান্না হয়ে ঝরছে এখন। বিভিন্ন এজেন্সির প্রতারণার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকির অভাবেই মালয়েশিয়া সরকারের ঘোষণা মতো গত 31 মের মধ্যে দেশটিতে না যেতে পারা অসংখ্য কর্মীর মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সেই এজেন্সি মালিকরাই মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখালেন সরকারি ভাষ্যকে। প্রায় 17,000 কর্মী নিশ্চিত মালয়েশিয়া যাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে রোববার এক ব্রিফিংয়ে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তবে সরকারের বক্তব্যের উল্টো সুর রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরা নেতাদের। তাদের দাবি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে জনপ্রতি 5 থেকে 7 লাখ টাকা নয় 2 লাখের বেশি নেয়নি কোনো এজেন্সি। হাজার কর্মীর কান্না ভেজা চোখ, সরকারের তথ্য সব অস্বীকার করে বাইরা নেতাদের চ্যালেঞ্জ 2 লাখের বেশি টাকা নেয়ার প্রমাণ দেখানোর। সরকার যেখানে বলছে যেতে পারেননি 17,000 কর্মী, সেখানে বাইরা নেতারা বড় গলায় বলছেন মালয়েশিয়ায় যাওয়া থেকে বঞ্চিত কর্মী সংখ্যা 5 থেকে 6,000-এর বেশি না। জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি 5 থেকে 6,000-এর ভিতরে। তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হবে। যদি সকল প্রচেষ্টা ব্যর্থ হয় অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। যে পরিমাণ কথা বলছে সেই পরিমাণ টাকা রিক্রুটিং এজেন্সিরা নিয়ে নেই, হয়তো 1.5 লক্ষ 2 লক্ষ টাকা নিতে পারে। কিন্তু 5 থেকে 7 গুণ বেশি টাকা দিয়ে ভিসা পাওয়ার পর শুধু বিমান টিকিট জটিলতায় কেন যেতে পারলেন না কর্মীরা, নেই কোনো সন্তোষজনক ব্যাখ্যা। 47টি কোম্পানি মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল। তাদের একটি বড় অংশ মালয়েশিয়াতে যেতে পারেনি। মের 31 তারিখে ডেট শেষ, জুনের 2 তারিখে ভিসা ইস্যু করে।
এটা একটা ফানি একটা জিনিস। এদিকে সংসদ সদস্যদের হেয় প্রতিপন্ন করার জন্যই একটি চক্র তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করছে বলে দাবি করেন সংসদ সদস্য বাইরা নেতারা। মধ্যভোগী কেউ না কেউ এই টাকাটা নিয়েছে। এই যে 24,000 কোটি টাকা এমপি সাহেবদের নেতৃত্বে লুপাট হয়ে গেছে, কোনোভাবেই আপনারা এটা প্রমাণ করতে পারবেন না। সংকট সমাধানে বুধবার মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে বাইরা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আলোচনায় বসবে বলেও জানান তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেটকে বাঁচাতেই বাইরার সভাপতি এবং মহাসচিব ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার কথা বলছেন, এমন অভিযোগ করেছেন বাইরার যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। মঙ্গলবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে বাইরার সম্মিলিত সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, এর দায় পুরো বাইরা নেবে না। দেখেছি অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সম্মানিত সভাপতি, সম্মানিত মহাসচিব তারা আজকে সিন্ডিকেটকে সেভ করার জন্য তারা সংবাদ সম্মেলনে গিয়েছে। তিনি বলেছেন যারা কর্মী যেতে পারে নাই তাদের টাকা নাকি বাইরা ফেরত দিবে। কোথায় থেকে বাইরা ফেরত দিবে? এই টাকা কে ফেরত দিবে বলে? সিন্ডিকেটের 100 সদস্য এটাকে ফেরত দিতে হবে। এর দায় কি 2200 সদস্যকে এ দায় নিবে? কোনোভাবেই নিবে না। বরং তাদের আমরা বারবার এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে না পারার ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে প্রশ্নের জবাবে তিনি আরও জানান, মালয়েশিয়ার শ্রমিক নেওয়া বন্ধের জন্য ঢাকা দায়ী নয়। দিয়েছে মালয়েশিয়ান গভর্নমেন্ট, সেটার জন্য আমরা দায়ী নয়। যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে মন্ত্রীর রোষানলে ডাক বিভাগ। ৬৯ কোটি টাকার শতাধিক গাড়ি পড়ে আছে কেন, এই প্রশ্নের উত্তর দিতে না পারায় মহাপরিচালক সহ 2 কর্মকর্তাকে মিটিং থেকে বের করে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় কর্মকর্তাদের অনিয়মে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আবার কম বেশি মানে আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? না, তো সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যার থেকে বের করে দেন। ডাক বিভাগের 462টি গাড়ির মধ্যে অচল 135টি। প্রায় 69 কোটি টাকা দামের এসব গাড়ি পড়ে আছে কেন, এর কারণ জানতে চান পরিচালক আবু তালেবের কাছে। কিন্তু ওই কর্মকর্তা সদুত্তর দিতে না পারায় মিটিং থেকে বের হয়ে যেতে বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আপনি সারা বাংলাদেশ এখন আপনি হাইটে যাবেন নাকি ফোন করবেন নাকি ভিডিও কনফারেন্স করবেন? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা, আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান মিটিংয়ে বসে না থেকে ওনাকে নিজে কাজ করেন। মঙ্গলবার ডাক ভবনে আয়োজিত মতবিনিময় সভায় ঘটে এই ঘটনা। পরে যাবতীয় হিসাব নিকাশ নিয়ে প্রায় 30 মিনিট পর আবার সম্মেলন কক্ষে ফেরত আসেন মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিমন্ত্রী জানান, গাড়ি, সার্ভিস পয়েন্ট, এমনকি জমির সঠিক ব্যবহার করতে না পারায় বছরে 700 কোটি টাকা লোকসান গুনছে ডাক বিভাগ। এ অবস্থায় গাড়ি, জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। হাজার হাজার কোটি টাকার ল্যান্ড এবং যে সিভিল ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তো ফেলে রাখার কোনো মানে নাই। সরকারের টাকাও বিনিয়োগ করা দরকার নাই, বেসরকারি খাতে বিনিয়োগ করে সেখানে এই ব্যবসাটা করবে আমাদের সাথে, সেটা আর কি একটা রেভিনিউ শেয়ার করবে। শুধু সেবা বেসরকারীকরণ নয়, শুদ্ধি অভিযান চলবে কর্মকর্তাদের বিরুদ্ধেও। আসছে বাজেটে ডাক বিভাগের জন্য কোনো অর্থ চাইবেন না বলে জানান প্রতিমন্ত্রী। আমরা সরকারের কাছে যদি টাকা চাই তাহলে পরে কিন্তু সেখানেও আপনার সরকার জিজ্ঞেস করবে যে প্রতি মাসে 700 কোটি টাকা লস হচ্ছে, তাহলে আবার দিলে সেই টাকাটা কোত্থেকে ফেরত দিবা? এ সময় ডাক বিভাগের জন্য সরকার নতুন আইন আনছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক। এটা বের করতে হবে ভাইয়া। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চা শ্রমিকরা যাতে ভাসমান না থাকে সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। এ সময় অধীনস্থ হিসেবে বিবেচনা করা শ্রমিকদের বিষয়ে যত্নশীল হতে মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সিলেটের মালনীছড়ায় 1854 সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা চা চাষ এখন দেশের বিকাশমান শিল্প। পাহাড়ের ঢালু জমি ছাড়িয়ে চা বাগানের বিস্তৃতি বর্তমানে সমতল উত্তরের জনপদেও। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানকে বরণ করা হয় ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্যে। চা শ্রমিকদের সঙ্গে আত্মার সম্পর্ক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নানামুখী পদক্ষেপের ধারাবাহিকতায় চা শিল্পের বিকাশে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এ সময় চা শ্রমিকদের বিষয়ে যত্নশীল হতে মালিকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না, কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরো যত্নবান হতে হবে। তার জন্য একটা ফ্লোটিং ভাসমান, কিন্তু এই ভাসমান থাকবে কেন? আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না, যা করার করব। পরে গণভবনে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেভাবেই তাদের গড়ে তুলছে সরকার। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আজকে যারা শিশু তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে একান্তে সময় কাটাতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। একটা কবিতা শোনাবে। সরকার প্রধানকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে গণভবনে আগত বিজয়ী শিক্ষার্থীদের কেউ কেউ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বল এখন বেনজির আহমেদের কোর্টে। 6 জুন তিনি সশরীরে দুদকে হাজির হবেন, সময় নেবেন নাকি দুটির কোনোটিই করবেন না, তা দেখার অপেক্ষায় দুদক। সংস্থাটির কমিশনার জহুরুল হক বলছেন, বেনজির সাড়া না দিলে ধরে নেওয়া হবে তার কোনো বক্তব্য নেই, তবে সময় চাইলে পাবেন সাবেক আইজিপি। 6 জুন বেনজির আহমেদের দুদকে হাজিরাকে ঘিরে এখন যত আলোচনা, চায়ের স্টল থেকে রাজনীতির মাঠ, সব আলোচনার কেন্দ্রে সাবেক আইজিপি। তবে বৃহস্পতিবার দুদকে হাজির হচ্ছেন না বেনজির আহমেদ অনেকটা নিশ্চিত। তারপরও শেষ পর্যন্ত কি হয় তা জানার অপেক্ষা। হাতে আছে মাত্র আর একদিন। এ সময়ের মধ্যে বেপরোয়া সম্পদ গড়ার নজিরবিহীন বেনজিরকে সিদ্ধান্ত নিতে হবে তিনি সশরীরে হাজির হবেন নাকি সময় নেবেন নাকি দুটোর কিছুই করবেন না। সাবেক পুলিশ মহাপরিদর্শককে দুদকে তলব নিয়ে বিএনপির এক আইনজীবী নেতা তো রীতিমতো বাজি ধরেছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার হাজির হচ্ছেন না বেনজির, তা তিনি লিখে দিতে পারেন। আমি মনে করি 6 তারিখে কোনো আইনজীবীর মাধ্যমে হাজির হতে পারবে। এটা হলো কারণ কি জানেন, সে যদি বিদেশি থেকে থাকে, কোনো আইনজীবী নিয়োগ করতে হলে তার ওই সংশ্লিষ্ট হাই কমিশন থেকে আইনজীবীকে পাওয়ার দিতে হবে। এখন একজন আইনজীবী বলে দিল আমি আমার পাঠাইছে, আমি দাঁড়ায় গেলাম, তা বোধ এটা আইনসম্মত হবে না। তবে বেনজিরের অপেক্ষায় দুদক। সংস্থাটির এক কমিশনার বলছেন, বেনজির না আসলে ধরে নেওয়া হবে তার কোনো বক্তব্য নেই, যদিও পথ খোলা আছে সময় চাওয়ার। দুদক যাকে নোটিশ করবে সে আসতে বাধ্য কি বাধ্য না আইন সুস্পষ্ট বলেনি, তবে সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই, আর তার সুযোগ আছে সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বোচ্চ পদে থেকে এর আগে কেউ এতটা বেপরোয়াভাবে সম্পদ অর্জন করেছেন এমন তথ্য নেই কারো কাছে। কেউ কেউ টিপ্পনি কেটে বলছেন, তার সব জমি এক করলে নাকি আয়তনে দেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরের সমান হতে পারে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের লোক নয় দাবি করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে দলীয় সভায় তিনি একথা বলেন। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার
সৎসাহস শেখ হাসিনার সরকারের। বেনজিরকে দুর্নীতি থেকে বাঁচাতে সরকার গোপনে বিদেশে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পুলিশ বাহিনীর সাবেক প্রধান, সাবেক প্রধান, তার বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে। এই সরকার ওই চোরকে বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিয়েছে। সাবেক সেনাপ্রধানের উপরে মার্কিন স্যাংশন আছে। একটা বেনজির নয়, একটা আজিজ নয়, অসংখ্য বেনজির আজিজ তারা তৈরি করেছে, মাফিয়া চক্র তৈরি করেছে এবং গোটা দেশটাকে তারা গিলে খাচ্ছে বলে। ফ্যানের গায়ে হুবহু একই লোগো, নামের বানানে মাত্র একটি অক্ষর নেই। এভাবে প্রতারণার ফাঁদে ফেলে ঠকানো হচ্ছে ক্রেতাদের। নকল ফ্যান বিক্রি করায় চট্টগ্রামে এক দোকানিকে ৫০,০০০ টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। ফ্যানের গায়ে লাগানো লোগো অবিকল দেশীয় কোম্পানি ওয়ালটনের মতো, নামও অনেকটা একই, যা সহজে এড়িয়ে যায় ক্রেতার চোখ। ওয়ালটনের ফ্যান কিনতে গিয়ে অজান্তেই কিনছেন ওয়াটনের ফ্যান। এটা যখন আমি নিয়েছি, কয়েকদিন ব্যবহার করছি, ব্যবহার করানোর পরে দেখতেছি যে এগুলা দাগ হয়ে গেছে। দাগ হয়ে যাওয়ার ফলে আমি ডাক্তারের দোকানে আসছি, আসি ওকে বলতেছি যে তুমি আমার কি পণ্য দিলা, দেশি পণ্য ওয়ালটন, এটা তো পুরাই নকল। ওনারা ওয়াটন বলে বেছে, আমরা ওয়াটন বলে বেশি। উনি হয়তো শুনতে ভুল করছে আর কি, ওয়ালটনের লোগো দেখে মনে করছে এটা ওয়ালটন। অনেক কাস্টমারও বলে যে আমরা এটা কি ওয়ালটন, আমরা বলি যে না এটা ওয়াটন ফ্যান। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ে ইলেকট্রনিক্সের দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু এমন নকল ফ্যান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় দোকানিকে জরিমানা করার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয় ব্যবসায়ী প্রতিষ্ঠানটি। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, শহর থেকে দূর এলাকা এবং অল্প শিক্ষিত ক্রেতাদের টার্গেট করেই নকল ইলেকট্রনিক্সের পণ্য বাজারজাত করছে একটি সিন্ডিকেট। তারা উৎপাদন করছে না, কিন্তু তারা জেনে বুঝে শুনে এই ওয়াটন নামীয় ওয়ালটনের নকল কপি তারা বিক্রি করছে। আমরা ওনাকে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার আইনে ৫০,০০০ টাকা অর্থদণ্ড করেছি এবং তার প্রতিষ্ঠানটা সাময়িকভাবে আমরা বন্ধ ঘোষণা করছি। এই সময় নকল ইলেকট্রনিক্সের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করতে অভিযান চলছে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসী সময় আরও থাকছে। রূপপুরের বালিশ কাণ্ডের ঠিকাদারের বিরুদ্ধে এবার পল্লী বিদ্যুতের খুঁটি চুরি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণের অভিযোগ। তদন্ত শুরু কর্তৃপক্ষের। কয়েকদিনের পাহাড়ি ঝড় ও ভারী বৃষ্টিপাতে তলিয়ে আছে সিলেটের রাস্তাঘাট। ঈদুল আজহার আগে এই অঞ্চলের প্রধান পশুর হাট পানিতে তলিয়ে থাকায় চিন্তিত ব্যবসায়ীরা। ভারী বৃষ্টি পিছু ছাড়ছে না সিলেটের। এই ভালো এই বৃষ্টি, সাথে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল, সব মিলিয়ে বিপর্যস্ত সিলেট। পথঘাট, বাড়িঘর পানিতে ডুবে আছে। কিছুদিন পরই ঈদুল আজহা। এমন পরিস্থিতিতে কাজের বাজার হাটে পশু তোলা নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতা না থাকায় প্রতিদিন হাটের লোকজনের ক্ষতি গুনতে হচ্ছে। আমাদের ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ। ৩-৪ লক্ষ টাকা লস হয়ে আসছে। পানি খাদ্য লাগে, আয় না মানুষ, কাস্টমার আয় না বাজারও। পানি নিয়ে একবারে শেষ, চতুর্দিকে পানি। মানুষ যে ওয়াইয়া যেন খাওয়াইয়া যেন ব্যস্ত আও এসার মতন নাই। বুধবার রাত থেকে ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের ৭ উপজেলা ও নগরীর শতাধিক জায়গার ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সারা বছর ভালো ব্যবসার আশায় এই সময়টিতে খামারি এবং হাটের ইজারাদার অপেক্ষায় থাকেন, অথচ এই সময় হাটের চারিদিকে পানিতে ডুবে আছে। সিলেটের কাজের বাজার পশুর হাট থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে, মন্তব্য করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বললেন, স্থায়ী বাঁধ নির্মাণ সময় সাপেক্ষ ব্যাপার। মঙ্গলবার দুপুরে বরগুনার বিষখালী নদীর বিভিন্ন স্থান ঘুরে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
এটা আমি তড়িঘড়ি করে বললে কাজ শুরু করা যাবে না। জিনতলা এলাকাতে আমরা অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, সেখানে একটা স্থায়ী প্রতিরক্ষা বাঁধ 3.5 কিলোমিটার একটা বাঁধ হবে এবং অন্যান্য যে সমস্ত জায়গায় নদী ভাঙন আছে এগুলো আমি বলেছি, নির্দেশনা দিয়েছি আমার প্রধান প্রকৌশলীকে এবং নির্বাহী প্রকৌশলী, তারা আবার এসে ওই এলাকাগুলো আবার পরিদর্শন করে কি ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমাকে জানালে পরে আমরা এগুলো ব্যবস্থা গ্রহণ করব। এবার পল্লী বিদ্যুতের খুঁটি চুরির অভিযোগ উঠেছে আলোচিত রূপপুরের বালিশকাণ্ডে জড়িত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের বিরুদ্ধে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি আরেক প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিলেন খুঁটি সরবরাহে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ AHM কামারুজ্জামান হলের বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের জন্য 10টি বৈদ্যুতিক খুঁটি নিয়ে আসা হয়। হল নির্মাণের দায়িত্বে থাকা আলোচিত দুর্নীতি রূপপুরের বালিশকাণ্ডে জড়িত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের দায়িত্বরতরা সেগুলো হলের পাশে নামানোর নির্দেশ দেন। ট্রলি থেকে নামানোর সময় খুঁটির বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেন স্থানীয় ঠিকাদাররা। এক পর্যায়ে বৈদ্যুতিক খুঁটি বগুড়া থেকে আনা হয়েছে জানিয়ে ট্রলি চালক সটকে পড়েন। ওই ঠিকাদারদের দাবি এটি পল্লী বিদ্যুতের খুঁটি, সরকারি জিনিস বিক্রি বা হস্তান্তরযোগ্য নয়। তাদের ভাষ্য এগুলো চুরি করে আনা হয়েছে। পোলের কাগজ অরিজিনাল চাচ্ছি, ড্রাইভার পালিয়ে চলে গেছে। পরে ওই খুঁটিগুলো দেখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাখার ঊর্ধ্বতনরা। সে সময় মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে দাবি করা হয় তারা নিজেরা নয় অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে খুঁটি এনেছেন। আর পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলছে বেআইনিভাবে এই বৈদ্যুতিক খুঁটি কিভাবে মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের প্রকল্প এলাকায় এসেছে তা জানতে তদন্ত করা হবে। একজনকে ওয়ার্ক অর্ডার দিছে আমাদের অফিস থেকে, উনি কোথা থেকে দিছে সেটা তো আর আমরা বলতে পারবো না। এই জায়গায় আমাদের লাইন হওয়ার কোনো সুযোগ নাই, আর আমাদের লাইন ব্যতীত কোনো মালামাল থাকবে না। সিল দেওয়া আছে, এটা নিশ্চিত আমাদের মাল। প্রকল্প পরিচালক জানিয়েছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খুঁটিগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হেফাজতে থাকবে। সাবকন্ট্রাক্টে যাকে তারা পোল ক্রয়ের চুক্তি দিয়েছিল সে এই পোলগুলো দিয়ে গেছে তাদেরকে। তদন্ত বা এটা সুরাহ না হওয়া পর্যন্ত এই পোলগুলো আমরা ব্যবহার করতে তাদেরকে দেব না। গেল 30 জানুয়ারি নির্মাণাধীন শহীদ AHM কামারুজ্জামান হলের অডিটোরিয়ামের ছাদ ধসে 9 শ্রমিক আহত হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম খুঁজে পান। সম্প্রতি দুদক এ নিয়ে তদন্ত শুরু করেছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা আর অস্বাভাবিক আবহাওয়া পরিবর্তনের কারণে এবছরও শীতকালে পর্যটকবিহীন অস্ট্রেলিয়া। মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রা ব্যয়বহুল হওয়ায় অস্ট্রেলীয়রাও ভ্রমণের মতো বাড়তি খরচে লাগাম টেনেছে। বিস্তারিত অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে। করোনা মহামারীর ধাক্কা সামলে অর্থনৈতিক চাকা সচল করতে মরিয়া অস্ট্রেলিয়া সরকার। এমনকি পর্যটক বাড়াতে চীন ও ইন্ডিয়ার মতো দেশের সাথে বৈরী সম্পর্কের উন্নতি করার নানান পদক্ষেপ নিয়েছে দেশটি। তবে গেল বছরের মতো পর্যটন শিল্পে এবারও আশানুরূপ সুফল পাওয়া যাচ্ছে না। পৃথিবীর ভ্রমণ পিপাসু মানুষের কাছে অস্ট্রেলিয়া প্রথম সারির পছন্দের একটি দেশ হলেও ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে গত অন্তত 5 বছরে অস্ট্রেলিয়ায় পর্যটক কমেছে অনেকটাই। বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়ার ব্যয়বহুল জীবনযাত্রাকেই দায়ী করছে। যাত্রীর অভাবে গেল 2 বছরে বাড়েনি আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যাও। প্রতি বছর পর্যটক টানতে অস্ট্রেলিয়ায় ভিভিড এর মতো শীতকালীন নানান আকর্ষণীয় আয়োজন করে থাকে সরকার। তবে এতে সরকারের খরচ বাড়লেও বাড়েনি বাড়তি আয়। পর্যটন শিল্পের নাজুক অবস্থার কারণে খণ্ডকালীন চাকরি থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা। রাজনৈতিকভাবে অস্ট্রেলিয়া আমেরিকা ও ইউরোপের বন্ধু দেশ হওয়ায় পার্শ্ববর্তী এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশের সাথেও কিছুটা শীতল সম্পর্ক পার করছে অস্ট্রেলিয়া। তাই ইউক্রেন রাশিয়া কিংবা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার পর্যটন শিল্পে। আর পর্যটন অস্ট্রেলিয়ার অন্যতম বৈদেশিক মুদ্রা আয়ের উৎস। শীতকাল আসলে পর্যটকদের জন্য খুব বেশি জনপ্রিয় নয়, বিশেষ করে উষ্ণপ্রধান দেশগুলো থেকে যারা আসে তারা কিন্তু খুব বেশি পর্যটক কিন্তু এই সময়গুলোতে আসে না। আগামী কিছুদিন পর অস্ট্রেলিয়াতে আরও বেশি ঠান্ডা পড়ে যাবে, সে সময় কিন্তু অস্ট্রেলিয়াতে পর্যটক তুলনামূলক অনেক কম আসবে। তবে অস্ট্রেলিয়ানরা কিংবা অস্ট্রেলিয়া বাংলাদেশিরা তারা কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে যেতে পছন্দ করে, বিশেষ করে স্কুল হলিডে টাইমগুলোতে এরকম অনেক বেশি পর্যটক আসে পর্যটন কেন্দ্রগুলোতে। সেই সময় কিন্তু বাংলাদেশি ফ্যামিলি
ফ্যামিলিরাও বাচ্চা নিয়ে বের হতে পছন্দ করে। তবে ঈদের পরে কিংবা অন্যান্য পয়লা বৈশাখের মতো ফেস্টিভ্যালের পরের সপ্তাহগুলো বাংলাদেশিরা আসলে নিজেরাই গেট টুগেদার করতে বা বাসা বাড়িতে দাওয়াত খেতে পছন্দ করে। তো অস্ট্রেলিয়ার পর্যটন শিল্প অনেকটাই এই বছর নির্ভর করবে পৃথিবীর যুদ্ধ পরিস্থিতি কেমন হবে তার উপর। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। मोदी मोदी माननीय प्रधानमंत्री मोदी जी का जोरदार स्वागत। ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী। প্রায় 300 আসন পেল এনডিএ জোট। চমক দেখিয়ে সেঞ্চুরির পথে কংগ্রেস। পশ্চিমবঙ্গে তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতা। আজকে পড়া বাংলাদেশিদের আর নেবে না মালয়েশিয়া। কর্মী সংখ্যা নিয়ে মিথ্যাচার। সরকারের দাবি 17,000, 5 থেকে 6 বলছে বাইরা। 5 লাখ টাকা করে নেওয়ার অভিযোগও অস্বীকার। আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান, মিটিংয়ে বসে না থেকে ওনাকে নিজে কাজ করেন। দুর্নীতি নিয়ে প্রতিমন্ত্রীর রোষানলে ডাক বিভাগ। জবাব না দিতে পারায় মিটিং থেকে বের করে দেন 2 কর্মকর্তাকে। গাড়ির জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।